পুলিশি অভিযান চালানো রাজধানীর জঙ্গি আস্তানাগুলো এখনো ভুতুরে বাড়ি, অজানা আতঙ্কে কোল ঘেঁষে না স্থানীয়রা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণ না হয় বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবে ক্ষতিগ্রস্তরা, জার্মানি সফরে বললেন প্রধানমন্ত্রী। খালেদার মামলা নিয়ে আওয়ামী লীগ বিএনপির বাকযুদ্ধ, শঙ্কায় সাধারণ মানুষ, নির্বাচন কমিশনকে সংলাপে বসার পরামর্শ। এবং মাজারে হামলার পর পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, শতাধিক জঙ্গি নিহত। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালে জহুর চৌধুরী। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইট কাঠ পাথরের শক্ত কাঠামো নিয়ে এখনো অস্তিত্ব বজায় রেখেছে জঙ্গি আস্তানা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালানো বাড়িগুলো। কিন্তু এমন নিরীহ জড়বস্তুগুলো যেন এখনো মূর্তিমান আতঙ্কের প্রতীক। পুলিশি টহল উঠে গেলেও অজানা আতঙ্কে বাড়িগুলোর কোল ঘেঁষে না স্থানীয়রা। নতুন করে কোনো জঙ্গি আস্তানা যেন গড়ে না ওঠে, সেজন্য পর্যাপ্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। রাজধানীতে জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত এসব ভবন এখন অনেকটাই নিষিদ্ধ, অন্ধকার ও পরিত্যক্ত। একসময় জঙ্গি আস্তানা ছিল এমন কথা ভেবে বাড়িগুলোর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন স্থানীয়রা। ঠিক ভয় কাজ না করলেও পাশ দিয়ে গেলে এখনও গা ছমছম করে, এমনটাই জানালেন এলাকাবাসী। এখন আর আতঙ্ক কি, এখন তো ঠিকই আছে, এখন আমরা আতঙ্কে নাই। যেভাবে তাদেরকে নির্মূল করা হয়েছে, আমার মনে হয় না যে তাদের আর এখানে কোনো অস্তিত্ব আছে। তারপর আমরা এখন ভালো আছি, স্বাভাবিক আছি। এক সময়ের কোলাহলমুখর পরিবেশ হারিয়ে ভুতুরে বাড়িতে পরিণত এসব বাড়ির একটি কল্যাণপুরের জাহাজ বিল্ডিং, যার আসল নাম তাজ মঞ্জিল। এখানে গড়ে ওঠা জঙ্গি আস্তানায় গত বছরের ২৬ জুলাই অভিযান চালায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এরপর কিছুদিন পুলিশ পাহারা থাকলেও তাও প্রত্যাহার করা হয়েছে বেশ কিছুদিন আগেই। পুলিশ খুব কম আসে, মাঝে মাঝে দেখা যায়। এখন বর্তমানে পুলিশ নাই, কেউ নাই, বাড়ি খালি পড়ে আছে, তালাবদ্ধ দরজাতে, তাও তো আপনারা দেখলেন। রাজধানীর পূর্ব আশকোনার 50 সূর্য ভিলায় এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে জঙ্গিদের ফেলে যাওয়া নানা আলামত। দেয়ালে কালচে হয়ে যাওয়া ছোপ ছোপ রক্তের দাগ। নতুন করে যেন কোনো জঙ্গি আস্তানা গড়ে উঠতে না পারে সেই বিষয়ে পুলিশ সচেতন রয়েছে বলে জানালেন ডিএমপি উপপুলিশ কমিশনার। হোলি আর্টিজানে হামলার পরপরই আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, এটাকে আমরা জোরদার করেছি এবং বিভিন্ন জায়গাতে আমরা বিশেষ কৌশল অবলম্বন করেছি। আমরা তল্লাশির মাধ্যমে সেসব জায়গাতে প্রবেশ করতে দিচ্ছি। তবে শুধু পুলিশি পাহারা নয়, জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এই ধরনের আস্তানা গড়ে ওঠা ঠেকাতে সামাজিক সচেতনতা তাগিদ দিলেন সমাজবিজ্ঞানীরা। বাংলাদেশে যে সমস্ত জঙ্গিরা ধরা পড়েছে, এই জায়গাটাতে আমি মনে করি কিছুটা গবেষণার প্রয়োজন এবং তাদের যে ইন্টারন্যাশনাল কানেকশনসগুলো, সেগুলো কিভাবে তৈরি হচ্ছে, এগুলো নিয়ে আমাদের কেস স্টাডি করা দরকার। নেটওয়ার্কগুলো কিভাবে তৈরি হচ্ছে, তার সোশ্যালাইজেশনটা কোথায় হলো, এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে একটা বড় ধরনের অস্পষ্টতা রয়েছে। এই ধরনের পরিস্থিতি এড়াতে কাউকে বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়িওয়ালাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ও মামলা করায় বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবে ক্ষতিগ্রস্তরা। জার্মানিতে ইউরোপিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। এদিকে আজ শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সরকার প্রধান। এ সময় তিনি রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন ও বাংলাদেশে তাদের আশ্রয় নেয়ার বিষয়ে কথা বলবেন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। বৃষ্টি ভেজা ভোরে মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে যখন আবাসস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী, তখন বৃষ্টি উপেক্ষা করে শত শত প্রবাসী সেখানে হাজির হন তাকে স্বাগত জানাতে। বিকেলে স্থানীয় মারিয়ট হোটেলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি এবং অগ্রযাত্রায় তাদের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। তিনি বলেন, সৎভাবে দেশের জন্য তিনি এবং তার সরকার কাজ করছেন বলেই পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে।
আমার পুরো ক্যাবিনেট এবং আমার সচিব সবাই সততার সাথে ছিল বলেই আজকে আমরা এই পদ্মা সেতুর রায় আমাদের পক্ষে পেয়েছি। এতে প্রমাণ হয়ে গেছে যে মানে আমরা এখানে দুর্নীতি করতে আসিনি, আমরা জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সজাগ থাকতে হবে সবাইকে। ওয়ার্ল্ড ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, এখন সে যখন অভিযোগ করলেই তো সবাই মনে করে কি জানি নিশ্চয়ই কিছু আছে। আমি তো ছাড়িনি, আমি শেষ পর্যন্ত লড়ে যাব, দেখে যাব। এবং কানাডা কোর্ট যখন মামলা হলো, প্রতিটি মামলার প্রসিডিংস, প্রতিটি মামলার আমরা সবসময় খবর রাখছি, নজরদারি করছে যে ওয়ার্ল্ড ব্যাংক কি এভিডেন্স দেয় আমরা দেখতে চাই। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলো দিতে। এর আগে দুপুরে মিউনিখে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার প্রধান যোগ দিয়েছেন এই সম্মেলনে। শনিবার সম্মেলনে ভাষণ দেওয়ার পাশাপাশি জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র সন্ত্রাসবাদ দমন এবং শরণার্থী সমস্যার সমাধান নয়, এবারের নিরাপত্তা সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা এবং খাদ্য নিরাপত্তার মতো প্রসঙ্গগুলো, যেখানে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, মিউনিখ, জার্মানি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দলটির মহাসচিবের এমন বক্তব্যের পর আওয়ামী লীগ বলছে, কারো সাজার জন্য 2019 সালে নির্বাচন থেমে থাকবে না, বরং সংবিধান অনুযায়ী সময়মতো জাতীয় নির্বাচন হবে। এদিকে দুই দলের নেতাদের উত্তপ্ত বাক্য বিনিময়ে শঙ্কিত সাধারণ মানুষ। তবে কি নির্বাচন ঘিরে আবারও সহিংস রাজনীতির পথে যাচ্ছে দেশ? এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরাই বাকি বলছেন, জানাচ্ছেন জুবাইর আল মাহমুদ। এই চিত্র 2014 সালের নির্বাচনী পূর্ববর্তী রাজনৈতিক অস্থিরতার। সে সময় পেট্রোল বোমার আগুনে ঝরেছিল 195 জনের প্রাণ। সে সময় নির্বাচনের আগে ও নির্বাচনের সময় সহিংসতা যেন থামছিল না। আওয়ামী লীগ পুনরায় সরকারের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও এখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার কারণে ফের উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি। বেগম খালেদা জিয়াকে বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে যদি কেউ মনে করেন যে এখানে নির্বাচন হবে না, খালেদা জিয়ার কোনো সাজা হয়, তখন বিএনপি সে বলছে নির্বাচন করবে, এটা তাদের ব্যাপার। কনস্টিটিউশনাল ইলেকশন ওয়েট ফর না। এদিকে বিচারাধীন বিষয় নিয়ে রাজনীতিকদের এমন বক্তব্যকে দায়িত্বহীন ও অনঅভিপ্রেত বলে মনে করছেন বিশ্লেষকরা। খালেদা জিয়ার সম্পর্কে যে মন্তব্যটি দেওয়া হয়েছে তা অনভিপ্রেত। সংকট একটা আসন্ন, সেটা ঠিক আছে, কিন্তু 2014 মতো সংকট হবে না আর কি। অন্যদিকে 2019 সালের নির্বাচন নিয়ে বিশ্লেষকরা বলছেন, সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব নতুন নির্বাচন কমিশনের। সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে প্রত্যেক দলের সঙ্গে সংলাপের পরামর্শও দিচ্ছেন তারা। ইলেকশন কমিশন যেটা করতে পারে, এখন থেকে যেহেতু তারা নতুনভাবে শুরু করছে, তাদেরকে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে এবং সরকারকে বলতে হবে যে আপনাকে সহযোগিতা করতে হবে আমাদের পরিবেশ তৈরি। বিএনপিকে আমন্ত্রণ না জানালে বিএনপি তো নিজে থেকে বলতে পারে না যে আমি অমুক মন্ত্রণালয় চাই। তাকে আমন্ত্রণ অবশ্যই জানাতে হবে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে। তাদেরকে ডায়ালগে আসতে হবে বিভিন্ন দলের সাথে, দলগুলোর কি সমস্যা সেগুলো তাদের জানতে হবে। গত নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের 5টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে সরকারের পক্ষ থেকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগামী নির্বাচনের সময় বিএনপির প্রতি এমন আমন্ত্রণ থাকবে না বলেই ইঙ্গিত মিলছে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে। 2014 সালে দেশের রাজনৈতিক অঙ্গনে যে সহিংসতা সৃষ্টি হয়েছিল, 2019 সালের নির্বাচনের আগে সেই সহিংসতা সৃষ্টি হবে কিনা তা এখন বলা মুশকিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে সংকট আসতেই পারে, তবে সহিংসতা করে নয়, বরং সংকট সমাধান আলোচনার টেবিলে বসেই করার পরামর্শ তাদের। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
শনিবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন, তাই নির্বাচন কমিশন বাঘাইছড়িতে জিরো টলারেন্স দেখানোর কথা আগে থেকেই বলে আসছে। এই নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। পৌরসভা নির্বাচনে মেয়র পদে 3, কাউন্সিলর পদে 25 এবং নারী কাউন্সিলর পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে বাঘাইছড়িতে 3 স্তরের নিরাপত্তা নিয়েছে প্রশাসন। এবার অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের আয়োজন প্রাণের মেলা গ্রন্থমেলা। সাপ্তাহিক ছুটির দিনে শিশু প্রহরে বইমেলা ছিল শিশুদের কলকাকলিতে মুখরিত। শিশুদের জন্য লেখা নতুন বই বেরিয়েছে 7টি। এদিকে দুপুরের পরও মেলায় দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। নতুন বইয়ের টানে অনেকেই ছুটে এসেছেন ছুটির দিন পেয়ে। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। দুপুর গড়িয়ে সূর্য পশ্চিমে হেলে পড়েছে, তবুও মানুষ আসছে বইমেলায়। সাপ্তাহিক ছুটির দিনটাকে আনন্দময় করে তোলার এর চেয়ে ভালো উপায় কি হতে পারে? বিপুল সংখ্যায় পাঠক ও ক্রেতা পেয়ে মুগ্ধ প্রকাশকরা, সাথে বিক্রেতারাও। যেহেতু শুক্রবার ছুটির দিন, স্বভাবতই অন্য দিনের চেয়ে বিক্রি ভালো। চাপ অনেক বেশি ছিল সকাল থেকে, মানে প্রচণ্ড পরিমাণ সেল হচ্ছে বইগুলো। এতদিন যারা ছিল তারা শুধু বই দেখছে, আজকের থেকে শুরু মনে হলো যে আজকে মেলা পরিপূর্ণ রূপ গ্রহণ করছে। লেখকগণ একে দেখছেন দেশের ভাষা ও সাহিত্যের জন্য ভালো লক্ষণ হিসাবে। যারা আসছেন, যারা বই কিনছেন, যারা পড়ছেন এবং প্রত্যেকটা পাবলিশিং হাউস এত ভালো করছে, ব্যবসার দিকে বলেন, লেখকদের জন্য আশাব্যঞ্জক যে এখনো এত পাঠক পড়ছে। প্রচুর নতুন লেখক এসেছে এবং পাঠকদের সাড়াও পাচ্ছে আমরা, সো খুব আশাবাদী আমি। এবং শুধু তাই না, এটা একটা আমাদের দেশে একটা বিপ্লব, আমি বলবো বই বিপ্লব চলছে। বইমেলার এবারের নিয়ম অনুযায়ী শুক্রবার ছিল শিশু প্রহর। মেলা কর্তৃপক্ষের এই আয়োজনে খুশি শিশু এবং অভিভাবকরা। ছবির মাধ্যমে যেসব বইগুলো থাকে, ছড়া, তারপর বর্ণমালা, এগুলি যে দেখতে পাই, এটার জন্য ও প্রতি বছরে, ও গত বছরে এসেছিল। বইমেলার 17তম দিনে নতুন বই প্রকাশ পেয়েছে 241টি। এই নিয়ে মোট প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো 2119। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নানা আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের আড্ডা। শুক্রবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে আড্ডায় যোগ দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ 24-এর সিইও নঈম নিজাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এবং বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী। এ সময় ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মর্যাদা পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আর নঈম নিজাম বলেন, চট্টগ্রামের সাংবাদিকরা ঢাকার সাংবাদিক চেয়ে কোনো অংশে কম নয়। অনেক মেধাবী সাংবাদিক আছেন চট্টগ্রামে। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এক পর্যায়ে জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সহ অন্যরা। সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা 1.5 দশক পার হলেও এখনও পানি সরবরাহের আওতায় আসেনি নগরীর দক্ষিণ সুরমার 3টি ওয়ার্ড। পানি সংকট নিরসনে কুশিঘাট এলাকায় 135 কোটি টাকা ব্যয়ে একটি বড় শোধনাগার করা হলেও এখনও সেটি বুঝে পায়নি সিটি কর্পোরেশন। এ কারণে চরম ভোগান্তিতে নগরবাসী। সিলেট থেকে শাহ দিদার আলম নোবেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট নগরীর 10 লাখ মানুষের প্রতিদিনের পানির চাহিদা 8 কোটি লিটার। চাহিদার বিপরীতে সিটি কর্পোরেশন সরবরাহ করতে পারছে মাত্র 4 কোটি লিটার। 2009 সালে সুরমা নদীর তীরে কুশিঘাট এলাকায় বড় একটি শোধনাগারের কাজ শুরু হলেও 8 বছরেও উৎপাদনে যেতে পারেনি সেটি। এ কারণে বাড়ছে নাগরিক দুর্ভোগ। কর্পোরেশনের ঠিক মতো আমরা বিল পরিশোধ করতেছি। গতকাল এর আগের দিন পানি ছিল না, গোসল করতে পারি নাই। আমরা খাল বিলের পানি ব্যবহার করি এবং কি খাওয়া দাওয়ার পানির জন্য মানুষের বাসায় বাসায় যাই।
সিলেট সিটি কর্পোরেশনের 25, 26 ও 27 নং ওয়ার্ড এখনও রয়ে গেছে পানি সরবরাহ প্রকল্পের আওতার বাইরে। এতে চরম বিপাকে বাসিন্দারা। ওয়াটার ট্রিটমেন্টের কাজটি এখনও পরিপূর্ণভাবে শেষ হয় নাই। কিছু লিকেজ রয়েছে, যে লিকেজগুলো আমাদের সিটি কর্পোরেশন তাদের নিচ্ছে না, এবং তারা না দেওয়ার কারণে, তারা না সমঝে নেওয়ার কারণেই আমরা কিন্তু এই ভোগান্তিতে পড়ছি। কুশিঘাটে নির্মিত পানি শোধনাগারটি চালু হলে দক্ষিণ সুরমার 3 ওয়ার্ড সহ নগরীর বর্ধিত পানির চাহিদা পূরণ সম্ভব হবে, জানালেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। তো এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি যখন আমরা পুরোদমে চালু করব, তখন একটি বড় অংশ আমাদের পানি চাহিদা মিটবে। এবং একই সাথে মাননীয় অর্থমন্ত্রীর মূল নির্দেশনা ছিল যে দক্ষিণ সুরমার যে 3টি ওয়ার্ড পানি পায় না, তারা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সেখানে প্রথমে পানি সরবরাহ দিতে হবে। পানি শোধনাগারটি শীঘ্রই চালু হবে, কাটবে দীর্ঘদিনের পানি সংকটের ভোগান্তি, এমন প্রত্যাশা সিলেটবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জামালপুরে শুরু হয়েছে রেলওয়ের জমি দখলের মহোৎসব। দখলদারদের থাপায় স্টেশন ক্যাম্পাস, স্টেশন থেকে শহরমুখী রাস্তা আর ঐতিহ্যবাহী রেলের পাম্প পুকুর থেকে শুরু করে রেলওয়ে ঈদগাহ মাঠ পর্যন্ত বেদখল হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, রেল কর্মকর্তাদের যোগসাজশে চলছে রেলের জায়গা দখল। জামালপুর থেকে তানভীর আজাদ মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন তহিদুল ইসলাম। জামালপুরের মালগুদাম রোড, রেল কলোনির মাঠ, দেওয়ানগঞ্জমুখী ও জগন্নাথগঞ্জ ঘাটমুখী রেলপথের দুপাশের রাস্তাসহ আশপাশের সব জায়গা দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। গড়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট ও বসতি। শহরের গুরুত্বপূর্ণ রেলগেট এলাকা ছাড়াও রেল ক্রসিং দখল করে বসেছে ব্যবসা প্রতিষ্ঠান। এলাকাবাসী জানায়, 111-এর সময় ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছিল রেলের বিপুল পরিমাণ জমি, ভেঙে ফেলা হয়েছিল অবৈধ স্থাপনা, কিন্তু এরপর আবারও চলে জবরদখলের মহোৎসব। কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা অবৈধভাবে রেলওয়ের জায়গা দখলদারদের হাতে, ভূমিদস্যুদের হাতে তুলে দিচ্ছে, লিজ দিচ্ছে। রিক্সা, গাড়ি, ট্রেনকে দেখতে পায় না, যার ধরুন প্রতিনিয়তই একটার পর একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই আছে। রেলের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে রেলের জায়গা দখল করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এখানে শুধু ভূমি দখল করে তারা ক্ষান্ত হয় নাই, এই লাইনের দুই পাশে তারা পাকা স্থাপনা করেছে। জামালপুরে প্রায় শতাধিক যে রেল ক্রসিংগুলো, এই রেল ক্রসিংগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এদিকে রেল কর্মকর্তারা বলছেন, রেলের ভূসম্পদ দেখার জন্য স্থানীয় কোনো অফিস না থাকায় জমির তদারকি করার কেউ নেই। বাংলাদেশ রেলওয়ের ভূমি বিভাগের নিজস্ব কোনো ভবন বা অফিস জামালপুর জেলায় নাই। সরাসরি বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা কমলাপুর এর অফিস থেকে সমস্ত কার্যক্রম তদারকি করা এবং পরিচালিত হয়। রেলওয়ের জমিগুলো দখলমুক্ত করে রেলের উন্নয়নে ব্যবহার করা হবে, এমনটাই চাওয়া জামালপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোরের মনিরামপুরে 9ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনার 9 দিন পর পুলিশ মামলা নিলেও এতে উল্লেখ করা হয়নি ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের কথা। উল্টো আসল ঘটনা ধামাচাপা দিয়ে বিষয়টিকে অপহরণ বলে চালানোর চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। যশোর প্রতিনিধি রিপন হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুল পড়ুয়া মেয়েটিকে গত 29 জানুয়ারি অপহরণ করে নিয়ে যায় পাশের গ্রামের বখাটে রয়েল ও তার 2 সহযোগী। পরে নলতা গ্রামের সাখওয়াত কবিরাজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে, ততক্ষণে পালিয়ে যায় বখাটেরা। সে ডিমেন্সের লোক বলে মুক্তি পাবে, তাহলে তো আরেকটা ছেলে আরেকটা মেয়েকে ধর্ষিত হবে। পয়সার লোভে এই মেয়ের বাবা গরিব, বিচার পায়নি, বিচার পাচ্ছে না, নাহলে এতদিন বিচার হওয়ার কথা। রাতেই পুলিশের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে হেফাজতে নেয় তার পরিবার। তবে ধর্ষক রুমানকে হাতে পেয়েও পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পরিবারটির। পরের দিনকে থানায় চলে গেছিলাম, যাওয়ার পরে আমরা যা যা বলেছি তা আমরা যা যা বলেছি ওরা লিখিনি। ওরা লিখেছে শুধু চিন্তার কেস, আমার কাছে ফোন নেছে আর 3200 টাকা নেছে, শুধু এরাই এই লিখেছে। আর ওরা আমাদের মানে পাগলের মতন বুঝাই দিয়েছে কি যে অচেতন মানেই হলো না সবকিছু, অচেতন মানেই সবকিছু। আমি ওকে শাস্তি চাই, এছাড়া আমার কোনো কথা না। এখন আমার স্বামী বাসায় থাকে না, কাজকর্ম করে, মিস্ত্রি কাজ করে। আমরা 2 মাপে বাসায় থাকি, ভয়তে আতঙ্কে মেয়েটা নিয়ে অন্য জায়গায় রাখিছি আর আমি এই বাসায় রয়েছি। এরকম বিয়াদব পাগলামি করে বেড়ায়, সে কথা আপনারা না দেখে বিশ্বাস করবেন না। এদেরকে আমিও শাস্তি চাই এবং সবাই শাস্তি চাই এদেরকে।
এদিকে দোষী প্রমাণ হলে ছেলের শাস্তি চেয়েছে অভিযুক্ত বখাটে রুবেলের মা। আমার ছেলে যে করেছে তা ক্ষমার অযোগ্য। ছেলে আগে দিয়ে আমরা সংবাদ নিয়েছি যে কোন জায়গায় আছে, পালি পুলিশের হাতে তুলে দেব। তবে রুমান পুলিশের ছেলে হলেও এই বিষয়ে তার প্রতি সহানুভূতি দেখানো হবে না বলে জানিয়েছে এই কর্মকর্তা। রোমানের বাবাকে আমরা বিভাগীয়ভাবে তলব করেছি, তাকে পুলিশ লাইনে রাখা হচ্ছে এবং তাকে বলা হয়েছে তার ছেলেকে অবিলম্বে হাজির করে দেওয়ার জন্য। আর আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে, আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্ভোগের শেষ নেই ফেনীর লালপোল রেল ক্রসিং সড়ক ব্যবহারকারীদের। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফেনী শহরকে দুই ভাগে ভাগ করেছে। এ কারণে জেলা শহরে যাতায়াতে বাড়তি অর্থ গুনতে হয় স্থানীয়দের। এছাড়া মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাস্তা পার হচ্ছে অনেক সিএনজি চালিত যান। এতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। প্রতিনিধি নজির আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের ব্যস্ততম সড়কগুলোর একটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কটি দুই ভাগে ভাগ করেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা শহর ফেনীকে। আর এই সড়ক অতিক্রম করেই প্রয়োজনীয় কাজ সারতে প্রতিদিন জেলা শহরে আসে ফেনী সদর ও সোনাগাজী উপজেলার লাখেরও বেশি মানুষ। আভ্যন্তরীণ সড়কে বড় গাড়ির সংখ্যা কম থাকায় সিএনজি চালিত বিভিন্ন যানই তাদের অন্যতম ভরসা। তবে সরকারি নিষেধাজ্ঞা থাকায় মহাসড়ক অতিক্রম করতে পারে না এসব যানবাহন। পুলিশের লাই গাড়ি চালাই দাঁড়িয়ে না, বেএনবিএল টাং রোডের তুন, টাউনের তুন এবং হাইওয়ে ক্রসিং এর তুন ধরি লই যার নগদ 2022 দিলে গাড়ি সারিতে রান্না। এখানে আসার পরে আমরা দেখি যে অনেকক্ষণ জাম বাজে এবং কি রাস্তা পার হতে অনেক কষ্ট হয়। রয়েছে ট্রাফিক পুলিশের বাধাও, যার কারণে যানজট এখানকার মানুষের নিত্যসঙ্গী। তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হন অনেকেই। এর ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। লালপোল রেল ক্রসিং এলাকাকে দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত করেছেন খোদ হাইওয়ে পুলিশও। এই অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করার উপর জোর দিয়েছেন জেলা প্রশাসক। এটাকে আমরা হাইওয়ে থেকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করেছি। এখানে যদি একটা ওভারপাস নির্মিত হয় তাহলে এখানে যানজট নিরসনে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আমরা কিন্তু এটা আইন শৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করে এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করছি। আলোচনা অথবা যুক্তিতর্ক নয়, সমস্যার প্রতিকারে কার্যকর ব্যবস্থা চান ভুক্তভোগী জনগণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরে কুল চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আবহাওয়া অনুকূলে থাকায় কুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। তবে বছরে একবার ফলন হয় বলে বাড়তি আয়ের জন্য অন্যান্য ফলজ গাছ রোপণের পরামর্শ কৃষিবিদদের। প্রতিনিধি ফখরুল হাসান পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাজিন আশরাফি। দিনাজপুরে বাড়িকুল, বাউকুল ও আপেল কুলের আবাদ বেশি। তবে বাজারে ভালো দাম পাওয়ায় আপেল কুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। এদিকে আপেল কুল খেতে সুস্বাদু, তাই বাজারে চাহিদাও বেশি। এছাড়া চারা রোপণের 1 বছরের মাথায় ফলন আসতে শুরু করে। তো অন্যান্য বছরের তুলনায় আমি আশা করছি এবার ফলন আপেল কুলে আমার বেশি হবে। বাজারে বিক্রি করলে 50 থেকে 60 টাকা পর্যন্ত পাই, আর ডাল সিজনে 100 টাকা পর্যন্ত পাই। নিপা ভাইরাসের কারণে কুল চাষ ক্ষতিগ্রস্ত হয়, তাই চাষিদের কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। অনেক চাষি বর্তমানে যখন একসাথে কুল উঠে বাজারে তখন দামটা কম পায়, সেজন্য কিছুটা নাইট্রোজেন জাতীয় সার এবং সেচ প্রয়োগ করে হারভেস্টিংটা একটু লেট করতেছে এবং পরবর্তীতে তারা লাভজনকভাবে দাম বেশি পাচ্ছে এবং লাভবান হচ্ছে। দিনাজপুরে 180 হেক্টর জমিতে কুল চাষ হচ্ছে, আর গড় ফলন প্রায় 1200 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে নিউজ 24 পজিটিভ বাংলাদেশের সংবাদ। মাত্র একটি সেতুর কারণে বদলে যেতে শুরু করেছে ময়মনসিংহের গফরগাঁও চরাঞ্চলের হাজার মানুষের জীবন। গ্রামের মেঠো পথ বদলে তৈরি হচ্ছে
পাকা রাস্তা। কৃষিপণ্য পরিবহন হয়েছে আগের চেয়ে সহজ, ফলে অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া লেগেছে ব্রহ্মপুত্র পাড়ের বিস্তীর্ণ চরে। সৈয়দ নোমানের প্রতিবেদন, জানাচ্ছেন হাসান কামরুল। যোগাযোগ ব্যবস্থা যে একটি প্রত্যন্ত অঞ্চলকে বদলে দিতে পারে তার নতুন উদাহরণ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র পাড়ের চরাঞ্চল। গফরগাঁওয়ের শালটিয়া সেতু চরাঞ্চলের হাজীগঞ্জ ও দেওয়ানগঞ্জকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে পাল্টে দিয়েছে সেখানকার জনজীবন। আগে যেখানে রিক্সাও চলতো না, সেখানে যানবাহন চলাচলে গতি এসেছে এখন। গাড়িগুলো তো দূরের কথা, রিক্সাও চলে নাই। আলতাফগুলো ব্রিজ হওয়ার পরে অল্প এলাকা রাস্তাঘাটের উন্নতি হয়েছে, গাড়িগুলা সব কিছু সুন্দরভাবে চলতেছে। নদী পার হয়ে যাইতে হইতো, অনেক হাঙ্গামা হইতো, অনেকটা 5-6 কিলোমিটার জায়গার মতো যাওয়া আসা হাঁটা করা লাগতো। এখন আমরা দেখা গেছে যে বাড়িতে বের হয়ে অটোতে উঠে, গাড়ির মধ্যে উঠে বাড়িতে সরাসরি কলেজে যাইতে পারি। কৃষিপ্রধান এই জনপদে আগে পণ্য পরিবহন ছিল একটি বিড়ম্বনার নাম। নৌকায় নদী পার হয়ে যেতে হতো কাছের বাজারে, কিন্তু এখন সহজেই পণ্য পৌঁছে যায় ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এমনকি সিলেটেও। কষ্ট করতাম মালামাল লইয়া, এখন কষ্ট করতেও না। এখন মনে করুন যে কোনো মুহূর্তে আমরা গোবরগাঁও যাইতারি আইতারি। পানি পাওয়া যা, সেচ পাওয়া যা, সবকিছু করতে ফসলাদি খুব বেশি মাত্রা মারাইতেছি। প্রশাসন বলছে যোগাযোগ ব্যবস্থার সাথে সাথে কৃষি নির্ভর শিল্পায়নের বিকাশ হলে এই অঞ্চল আমূল বদলে যেতে পারে। এই ব্রিজের হওয়ার কারণে এখানে শিল্পায়নের অগ্রসর হবে এবং শিল্প বিপ্লবের মাধ্যমেই এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে, এটি আমরা আশা করছি। এলজিইডির নিজস্ব অর্থায়নে 2013 সালে নির্মিত হয় শালটিয়া সেতু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যবসার নতুন দ্বার উন্মোচন করেছেন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের কয়েকজন উদ্যোক্তারা। বাগানে পড়ে থাকা শামুক ঝিনুকের খোলস দিয়ে চুন তৈরি করে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তারা। কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন আশপাশের প্রায় 600 মানুষের। যশোর প্রতিনিধি রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শামুক ও ঝিনুকের ভেতরে থাকা মাংস চিংড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করেন যশোরের অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার ঘের ব্যবসায়ীরা। তারপর তারা খোলসগুলো ফেলে দেন বাগান বা ঝোপঝাড়ে। ব্যবহৃত শামুকের খোলস গ্রামাঞ্চল থেকে কিনে এনে বিশেষ উপায়ে পাজায় পুড়িয়ে চুন তৈরি করছেন অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের কয়েকজন উদ্যোক্তারা। ব্যাপক খরচ, লাভ খুবই কম, কিন্তু চাহিদা আছে বাজারে, সেই আকারে আমরা চাহিদা মতো দিতে পারি না। এটা আমরা ক্রয় করি, যে বেশি মনে করেন আমাদের সংসারটা খুব ভালোভাবেই চলে, আমরা খুব উপকৃতভাবে আমরা দিন যাপন করতে পারি। এখানে গড়ে ওঠা 6টি কারখানায় শামুক ঝিনুক সংগ্রহ, পরিবহন ও পাজা পোড়ানো সহ উৎপাদন প্রক্রিয়ার সাথে প্রতিটি কারখানায় গড়ে 100 জন করে মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। উন্নত মানের মেশিন হলি আর টাকা পয়সার অর্থ বেশি হলি আমাদের কারখানাটা আরো ভালো চলতো। সকালে আমরা শামাক দুই, এক কুড়া দুইলি, এক বাটি দুইলি 100 টাকা দেয়। চুনটা মানে বিভিন্ন কাজে ব্যবহার হয়, যেরকম মাছের ঘেরে পানির সাথে যে চুনটা ব্যবহার হয়, এটা এই শামাকের চুন মানুষ অনেক জায়গায় খায়। সহযোগিতা করলে এই ব্যবসায় আয়ের পরিধি আরো বাড়বে বলে মনে করেন পল্লী উন্নয়নের এই কর্মকর্তা। সরকারি পর্যায়ে আরও একটু আর্থিক সহযোগিতা এবং পরিকল্পনা এখানে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই শিল্পটা আস্তে আস্তে আরও উন্নতি ঘটবে। তবে সরকারি সহযোগিতা পেলে এই ব্যবসাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 5 দিন ধরে গরুর মাংস বিক্রি বন্ধ থাকার পর কাল থেকে আবার স্বাভাবিক হচ্ছে রাজধানীতে গরুর মাংস বিক্রি। বিক্রেতা ব্যবসায়ী সমিতির ধর্মঘটে এই অচলাবস্থার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারা। এরই মধ্যে এর প্রভাব পড়েছে মুরগি আর মাছের বাজারে। মাফিয়া মুক্তার প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
সপ্তাহের ছুটির দিনে বাজার করতে এসে গরুর মাংস না পেয়ে অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে। গত সোমবার থেকে রাজধানী জুড়ে গরুর মাংস বিক্রি বন্ধ রয়েছে। চাঁদাবাজি, অতিরিক্ত খাজনা আদায় বন্ধ এবং মাংসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হচ্ছে। জনগণের ভোগান্তি আর নিজেদের ক্ষতি হলেও ধর্মঘট শনিবার পর্যন্ত চলবে বলে জানালেন মাংস ব্যবসায়ীরা। আমাদের কর্মচারী বেতন দিতে পারতেছি না, নিজের ব্যবসায় বন্ধ, হোটেল বন্ধ। এখন চাহিদা, এখন বিয়ের সাথে অনুষ্ঠান চলতেছে, এইটার জন্য আর কিছুই না। মাসে 15,000 টাকা দোকান ভাড়া, 4টা কর্মচারী বসে রয়েছে, তাদেরও দিতে হতেছে। কতদিন আমরা দিব পাবে? এখন আমাদের গরু বিক্রি করে লাভ হচ্ছে না, আর লোকসান গুনতে হচ্ছে। সমস্ত মাংস ব্যবসায়ীদের এখন লোকসান হচ্ছে। গরুর মাংসের সংকটের সুযোগে দাম বেড়েছে মুরগি আর মাছের। ক্রেতারা বলছেন যা কিছুই হোক ভোগান্তি হয় সাধারণ মানুষের। তো এখন এইভাবেই চলতে হবে আর কি, আমাদের একটু বেশি দাম দিয়ে খেতে হবে। বলছে যে মাছেরও একটু চাহিদা একটু বেশি গরুর গোশতের কারণে, এই জন্য। 4 দফা দাবিতে আন্দোলন করা মাংস ব্যবসায়ীরা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। আগামী রবিবার থেকে আবারও মাংস বিক্রি শুরু হবে বলে জানিয়ে তারা বলেন, এরপরও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একটি গরুতে সীমান্ত থেকে গাবতলী পর্যন্ত 20 থেকে 30,000 টাকা রংবাজ, দেশের ইজারাদার, হুন্ডি ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা যোগ সাজস্যে আজ 500 টাকা মাংস বিক্রি করতে হচ্ছে। বাজারে সবজির দাম স্থিতিশীল আছে, চাল, ডাল আর তেলের বাজার আছে আগের মতোই। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোর তৃতীয় দিন চলছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে প্রদর্শনীতে ছিল তুলনামূলক ভিড় বেশি। দেশি বিদেশিদের সব ধরনের অ্যাপারেল পণ্য একই ছাদের নিচে পেয়ে সন্তুষ্ট ক্রেতা দর্শনার্থীরা। তাদের সাড়া পেয়ে সন্তুষ্ট আয়োজকরাও। সাফিয়াস রাশনার প্রতিবেদন। স্টল দেখে মনে হতেই পারে এরা জিন্স প্যান্ট তৈরি করে বা বিক্রি করে, আসলে তা নয়। প্রতিটি কোম্পানি শুধু বিভিন্ন রং এবং মানের ফেব্রিক্স বা কাপড় তৈরি করে থাকে। শুধু তাই নয়, সুতা, নিটেড ফেব্রিক্স, ফ্লিশ, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিশিয়াল লেদার, এমব্রয়ডারি, বাটন, জিপার, লিলেন ব্লেন্ড সবকিছুই একই ছাদের নিচে। প্রায় সব ধরনের অ্যাপারেল পণ্য নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স শো 2017। বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রদর্শনী, এমনটাই মনে করছে কোম্পানিগুলো। Bangladesh is a huge market for us, and we understand. We implement our plant in Bangladesh, Comilla EPZ. So we are in EPZ, and we serve Chittagong, Comilla, Adamji, and Dhaka EPZ everywhere, and outside also, outside exporters. People are nice here. We got a lot of visitors here, and we have actually after the show we're going to pay visiting to our customers, and we hope to expand our market here. অন্যদিকে এই প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। বাংলাদেশি যারা ভিজিটর আসছেন ওনাদের কথা একটি যে এটা একটা চমৎকার আয়োজন, যেখান থেকে ওনারা বিশ্বের বিভিন্ন নতুন নতুন টেকনোলজি, গার্মেন্ট ইন্ডাস্ট্রির এবং কি প্রোডাক্ট আসছে, কি হচ্ছে কম্পিটিশনের জন্য, সো ওনারা একটা ভেন্যুতেই সব কিছু পেয়ে যাচ্ছেন। 6টি দেশ থেকে মোট 180টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে নিজেদের তৈরি ফেব্রিক্স প্রদর্শন করছে। প্রদর্শনী চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। সাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 আন্তর্জাতিক। পাকিস্তানে চলছে জঙ্গি বিরোধী অভিযান। এ পর্যন্ত হত্যা করা হয়েছে শতাধিক সন্দেহভাজন জঙ্গিকে। বৃহস্পতিবার সিন্ধু প্রদেশের একটি মাজারে বোমা হামলার ঘটনার পর অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। আরও জানাচ্ছেন আশফাক আহমেদ। সিন্ধু প্রদেশের শেহওয়ানে ত্রয়োদশ শতকের সুফি সাধক লাল শাহবাজ কালান্দারের মাজারে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন আইএস, যাতে কমপক্ষে 83 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 30 জনেরও বেশি রয়েছেন নারী ও শিশু।
এছাড়াও বোমা বিস্ফোরণে আহত হন 250-র বেশি মানুষ। নির্মম এ হত্যাকাণ্ডে সিন্ধু প্রদেশে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে আফগানিস্তানের সঙ্গে দেশটির সীমান্ত এলাকা, কেননা পাকিস্তান প্রশাসন বলছে এ হামলার পেছনের মূল হোতারা আফগানিস্তান সীমান্ত ব্যবহার করেই দেশটিতে ঢুকেছেন। আর এ ঘটনার পর জঙ্গি বিরোধী অভিযানের ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ পর্যন্ত সিন্ধু প্রদেশ, খাইবার পাখতুনখাওয়া সহ দেশটির বিভিন্ন স্থানে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তান আইএসপিআর জানায় এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করা হয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন অনেকে। সবচেয়ে কড়াকড়ি অভিযান চলছে সিন্ধু প্রদেশে। গত 7 দিনে পাকিস্তানের পেশোয়ার, লাহোর, কোয়েটা সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা, যার পেছনে আইএস আবার কখনো তালেবানরা জড়িত। সব মিলিয়ে নতুন করে জঙ্গিরা মাথাচাড়া দিয়েছে দেশটিতে, যা নিয়ন্ত্রণে সম্প্রতিকালে সবচেয়ে কঠোর অবস্থানে পাকিস্তান সরকার। আশফাক আহমেদ, নিউজ 24। সন্ত্রাসবাদে উস্কানি, সহিংসতা, ইন্ধন যোগানো, আজগুবি খবর ছড়ানো বন্ধে নজরদারি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছে ফেসবুক। শুক্রবার ফেসবুকের ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত পরিকল্পনার কথা জানান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্ণধার মার্ক জুকারবার্গ। সে সময় জানানো হয় যেসব ফেসবুক পোস্টে সন্ত্রাসবাদ, সহিংসতা বা উস্কানি থাকবে সেগুলো চিহ্নিত করা যাবে এমন অ্যালগোরিদম তৈরি করার কথা। আত্মহত্যা ঠেকাতেও এ প্রযুক্তি সহায়ক হবে বলে জানান জুকারবার্গ। তবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছে ফেসবুক হাতে নিয়েছে তা সময় লাগবে অনেক বেশি। অতীতে ফেসবুক অনেক ভুল করলেও তা স্বীকার করেন জুকারবার্গ। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার খেলার খবর। চট্টগ্রামে আজ বসছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় আসর। ভেন্যু এম.এ. আজিজ স্টেডিয়ামে হবে আসরের সব ম্যাচ। প্রথম দিন বিকেল 4টায় ঢাকা আবাহনী লড়বে মালদ্বীপের টিসি স্পোর্টসের সঙ্গে, আর সন্ধ্যে 7টায় এফসি আলগার প্রতিপক্ষ কোরিয়ান ক্লাব এফসি পচিয়ন। অংশ নেয়া 8 দলের প্রোফাইল আর টুর্নামেন্টের আদ্যপান্ত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। গেলবারের মতো এবারও অংশ নিচ্ছে 8টি দল, যাদের পায়ের জাদুতে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম মাতবে ফুটবল উন্মাদনায়। কিন্তু প্রশ্ন হলো ক্লাবগুলো কতটা শক্তিশালী। গেলবার ভারতের 2টি শক্তিশালী দল খেললেও এবারে তারা অনুপস্থিত, কারণটা তাদের দেশের ঘরোয়া লীগ। ভারতের পাশাপাশি এবারে নেই গেল আসরে অংশ নেওয়া কোনো দল। তবে গেলবার আফগানিস্তানের স্পিনঘার বাজানের পরিবর্তে স্বদেশি ক্লাব সাহেন আসমাই এফসি খেলছে এবারের আসরে। এছাড়াও খেলবে নেপালের ঘরোয়া আসরের শীর্ষ ক্লাব মানাং মার্সায়াংদি ও কোরিয়ান পার্সিয়ান সিটিজেন। এবারের আসরের নতুন আরেক সংযোজন মালদ্বীপের ঘরোয়া আসরের এই ক্যাটাগরির দল টিসি স্পোর্টস। আরও আছে কাজাখস্তানের ঘরোয়া লিগে 2016 সালে 3য় স্থান অর্জনকারী দল এফসি আলগা। এদিকে দেশের 3টি ক্লাবের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে ঢাকা আবাহনীকে, কারণ 2016 সালের ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের ট্রফিটি নিজেদের করে নিয়েছে তারা। সেই সঙ্গে আছে খেলোয়াড়দের দুর্দান্ত ফর্ম। এদিকে এবারের আসরে আন্ডারডগ হয়েই খেলবে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান, কারণ প্রিমিয়ার লিগে নিজেদের নামের সঙ্গে তাদের পারফরমেন্স ছিল একেবারে বেমানান। পয়েন্ট টেবিলে 10 নম্বরে থেকে কোনো রকমে অবনমন ঠেকিয়েছে তারা। আয়োজক দল চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তবে গেলবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান রেখেছে শেখ রাসেল ক্রীড়াচক্র, কারণ শেখ রাসেল ক্রীড়াচক্র থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিয়ে দল গড়েছিল চট্টগ্রামের দলটি, এরপর জিতে নেয় শিরোপা। পরিসংখ্যানের হিসেব নিকেশের জটিল অঙ্ক কষতে বসার আগে বলে দেওয়া যায় এবারের আসরে হট ফেভারিট হিসেবেই থাকছে দেশের 2 ক্লাব ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। তবে 12 দিনের এই ফুটবল যজ্ঞে কে হচ্ছে সেরা সেটি জানতে অপেক্ষায় থাকতে হবে 2 মার্চ পর্যন্ত। মাহফুজুল ইসলাম, নিউজ 24।
এবারে নিউজ 24 বিনোদন সংবাদ। প্রেম নির্ভর সামাজিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ঢালিউড ছবি দুলাভাই জিন্দাবাদ। গেল বৃহস্পতিবার বিএফডিসিতে অনুষ্ঠিত হয়ে গেল ছবিটির মহরত। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তারিকা বহুল এ ছবিতে অভিনয় করবেন মৌসুমী, মিম, বাপ্পি, আনোয়ার হোসেন ডিপজল সহ আরও অনেকে। ফারহিন ইসলামের প্রতিবেদন। অনেকদিন পর ঢালিউডের পরিচালক মন্তাজুর রহমান আকবরের নতুন ছবি পেতে যাচ্ছেন দর্শকরা। তিনি নির্মাণ করছেন দুলাভাই জিন্দাবাদ। কমার্শিয়াল ঘরানার সামাজিক গল্প নিয়ে নির্মিত এই ছবিতে জুটি বেঁধেছেন সুইটহার্ট চলচ্চিত্র খ্যাত জুটি বাপ্পি ও বিদ্যা সিনহা মিম। এর আগে তার কাটা ছবিতে একসাথে অভিনয় করেছেন মৌসুমী ও মিম, আর এ ছবিতে মৌসুমী অভিনয় করবেন একজন এনজিও কর্মী চরিত্রে। অনেকদিন পর এমন সামাজিক গল্প নির্ভর ছবিতে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ছবিটির অভিনয় শিল্পীরা। পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই ছবি নিয়ে বেশ আশাবাদী ছবিটির পরিচালক। তিনি আশা করছেন এই ধরনের গল্প দর্শকদের আবারও সিনেমা হলে ফিরিয়ে আনবে। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে দু চোখ ফেরাতেই দেখিনি সে। ফাহিন ইসলাম, নিউজ 24। ভালো লাগার আবেশে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পুলিশি অভিযান চালানো রাজধানীর জঙ্গি আস্তানাগুলো এখনো ভুতুরে বাড়ি, অজানা আতঙ্কে কোল ঘেঁষে না স্থানীয়রা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ না হয় বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবে ক্ষতিগ্রস্তরা, জার্মানি সফরে বললেন প্রধানমন্ত্রী। খালেদার মামলা নিয়ে আওয়ামী লীগ বিএনপির বাকযুদ্ধ, শঙ্কায় সাধারণ মানুষ, নির্বাচন কমিশনকে সংলাপে বসার পরামর্শ। এবং মাজারে হামলার পর পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, শতাধিক জঙ্গি নিহত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের আয়োজন দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।